আপনি দেখবেন যখনই কোনো ঘটনা ঘটে একেকটা সংস্থা একেক রকম ভাবে তার মতো করে সে ব্যাখ্যা দেয়। একেকজন একেকভাবে ব্যাখ্যা দেয়। আপনি গতকালকে দেখলাম আমরা এটা বলা হচ্ছে যে ৫ টি ফ্লোর ছিল বাণিজ্যিক ফ্লোর আর ২ টি ফ্লোর ছিল রেসিডেন্সিয়াল ফ্লোর। তো বাণিজ্যিক ফ্লোর তো ফ্লোর। তো সেখানে যদি কেউ হোটেল করে, হোটেল করার সময় এখানে বলা হচ্ছে যে ওখানে মানে ইয়ে চুলার কোনো ইয়ে ছিল। চুলার অনুমোদন তো লাগে না এখন। এখন যদি আপনি সিলিন্ডার ইউজ করেন তাহলে অনুমোদন দিবে কে? অনুমোদন দিত যদি আপনি তিতাসকে সরাসরি পাইপ দিয়ে আপনাকে লাইন দিত। তাইলে অনুমোদন লাগতো, অনেক কিছু কাগজ কলম ইত্যাদি, ইত্যাদি লাগতো। আপনি যখন সিলিন্ডার ইউজ করবেন তখন তো কোথাও বলা নাই যে আপনি সিলিন্ডার ইউজ করার আগে কাছে পারমিশন নেবেন। এখন সিলিন্ডার যখন আমরা ইউজ করছি, তো তখন সিলিন্ডারটা আমি কিভাবে রাখবো? এই সিলিন্ডারটার স্পেসিফিকেশনটা কি? এটা কোন পরিস্থিতিতে এটা ব্লাস্ট হইতে পারে? কোন পরিস্থিতিতে মানুষ মারা যেতে পারে? এটা তো আমাদের কেউ শিখায় নাই। আপনি গ্রামে গঞ্জে দেখবেন এখন একেবারে চা হোটেলের দোকানের সামনে এখানে আগুন চুলা জ্বলছে, ঠিক তার পাশে এই সিলিন্ডার রেখে সে কাজ করছে। তো তাকে কে বুঝাবে? কে বলবে যে না তুমি এখানে সিলিন্ডার বিক্রি করতে পারবে না? এখন আপনার একটা জিনিস খেয়াল করতে হবে। রেগুলেটরি বোর্ড গুলো যদি কাজ না করে, আমি যদি এখন মানে রেল লাইনের উপরে ঝাঁপ দিয়ে পড়ে যাই, তাহলে তো কিছু করার নাই কারো। আমাকে জিনিসটা বোঝার বিষয় সেটা হচ্ছে যে ঘটনা ঘটলেই আমরা কিন্তু সবাই নড়ে চড়ে বসি। আর আপনি যেটা বললেন যে ব্যবসায়ীদের দায় কতটুকু? ভাই আমাদের দায় তো পুরোটাই। আমাদের দেখেন যে বিল্ডিংটাতে যারা মারা গেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এই লোকগুলো তো আমাদের কাস্টমার। এই কাস্টমারগুলো তো আবার ফিরে পাবো না। আমারই তো ক্ষতি হলো। এবং আমার শত কোটি টাকার যে মানে যত সম্পদ ছিল সব তো ধ্বংস হয়ে গেল। আমাদের ব্যবসায়ী তো পথের ফকির হয়ে গেল। যে কজন মনে করেন ১০০ জনের এখানে ৩ জন আসবে। কিন্তু আপনারা এর চেয়ে বেশি চেয়ার বসান, এর চেয়ে বেশি কাস্টমার নিয়ে আসেন। এখন ধরেন এইগুলো আমাদের তো একদম ত্রুটি নাই। আমি তো সেই কথা বলছি না একবার। আমাদের ত্রুটি আছে। আমাদের যতগুলো চেয়ারের দরকার তার চেয়ে বেশি চেয়ার আমরা ব্যবহার করি। যতক্ষণ হোটেল চালানোর কথা বা যতক্ষণ দোকান চালানোর কথা তার চেয়ে বেশি আমরা চালাই। ওই সিঁড়ি দিয়ে না এত লোক নামার সিঁড়ি জায়গা দিয়ে এত মানে সিঁড়ির মধ্যে আমরা সিলিন্ডার রেখে দিচ্ছি। সিলিন্ডার অব্যবহৃত থাকে। এইগুলো আমাদের ত্রুটি আছে। এখন বলেন আমাদের দেশে কোথায় আপনি ত্রুটিবিহীন একটা জায়গা খুঁজে পাবেন বলেন তো? আপনি ঢাকা শহরে রিক্সার মধ্যে মোটর ফিট করে তার যে ব্রেক ধরে প্যাডটা হচ্ছে এইটুকু। এটা দিয়ে সে সারাদিন চালাচ্ছে। জিজ্ঞেস করুন, "বাবা তুমি এটা কিভাবে চালাচ্ছো? তোমার লাইসেন্স আছে?" আমি লাইনে পয়সা দিই। কোথায় লাইনে পয়সা দেয়? কিভাবে দেয় চোখের সামনেই তো চলছে। এমন কোন জায়গা নাই যেখানে আপনি দেখবেন এখানে ব্যর্থ হয় নাই। অতএব আমার মনে হয় একেবারে চোখ বন্ধ করে আমাদের আইনের শাসন দিকে চলে যেতে হবে। পেছনের দরজা দিয়ে অনেক কিছু হয়। হ্যাঁ, মানে তা তো বটেই। আর আপনি খেয়াল করেন, এই আপনার চোখের সামনে তো ঘটছে। আপনি তো আমার চেয়ে আপনি তো সাংবাদিক এবং অনেক মানে বড় সাংবাদিক। আপনার চোখের সামনে ঘটছে না বিষয়গুলো? এখন ধরেন আজকে ধানমন্ডিতে সমানে বিভিন্ন হোটেলের ৭ তলা, ১০ তলা, ১২ তলা হোটেলের সমস্ত কর্মচারী ধরে নিয়ে যাচ্ছে। তারা আমার কাছে কাগজ পাঠিয়েছে। তাদের ট্রেড লাইসেন্স আছে, তাদের তিন নাম্বার আছে, তাদের ফায়ারের লাইসেন্স আছে, তাদের কি বলে ওই যে নিরাপদ খাদ্য অধিদপ্তরের লাইসেন্স আছে এবং সবগুলো নবায়ন করা। শুধুমাত্র পরিবেশের লাইসেন্স ওরা পায় নাই। কে একজন বোধহয় বলছে না এনে পরিবেশের লাইসেন্স দেওয়া যাবে না। এখন এই যে তারা লাইসেন্স গুলো পেল, তো যারা লাইসেন্স দিচ্ছেন আমরা তো ফি দিয়ে লাইসেন্স দিচ্ছি। শুধু ফি না, ফির উপরে ফি দিচ্ছি আমরা। তো তখন কি তাদের কোনো দায় থাকবে না যে না তুমি এই স্পেসিফিকেশন অনুযায়ী এই নিয়মের মধ্যে তুমি চলবা। তোমার এই নিয়মের মধ্যে না চলে তোমার মানে প্রতিষ্ঠানটা তোমার ব্যবসা প্রতিষ্ঠান আমরা বন্ধ করে দিব। কিন্তু পারেন ওনারা। কই সেটা তো আমরা করতে দেখি না। আমাদের বড় বড় যেটা আরএমজি সেক্টরে কিছু উন্নতি হয়েছে। হোয়াট অ্যাবাউট দ্য আদার সেক্টর যেখানে গ্যাস ইন্ডাস্ট্রি আছে, তারপরে বড় বড় আপনার প্ল্যান্ট আছে, তারপরে আপনার বিভিন্ন কারখানা আছে, ছোট বড় কারখানা আছে, সেগুলোর সেফটি গুলো কি? সেখানে কিন্তু মানদণ্ড কিন্তু আমরা এখনো করতে পারিনি। আজকে হয়তো এখানে আজকে রেস্টুরেন্ট হয়েছে, পরের দিন দেখবেন যে আরেকটা বড় ইনসিডেন্ট আরেক সেক্টরে হচ্ছে। আপনি কিন্তু এটা হিউম্যান ইনডিউস, যেটা ম্যান মেড, আপনি ইনভাইট করে রাখছেন খালি ঘটনার অপেক্ষার জন্য হচ্ছে। তো এটা শুধু ফায়ার সার্ভিসকে দোষারোপ করে কোনো লাভ হবে না। দোষারোপ, হ্যাঁ, ফায়ার সার্ভিসের দোষ আছে, কারণ সর্বশেষ তাকে আগুন নিভাতে যে সে অবলা মানুষ, কারণ বাকি সবাই লাইসেন্স দিচ্ছে, বিস্ফোরক অধিদপ্তর মতো লাইসেন্স দিচ্ছে, তুমি কেমিক্যাল নিয়ে খেলো, তারপর সিটি কর্পোরেশন লাইসেন্স দিচ্ছে, তুমি এটা নিয়ে খেলো, তারপরে হলো আরেকজনে আরেক লাইসেন্স এটা দিচ্ছে, তুমি এটা নিয়ে খেলো। বা সর্বশেষ এটা মোকাবেলা করতে হচ্ছে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, এবং সে হলো খলনায়ক হয়ে যাচ্ছে। এখানে রেসপেক্ট নেই, মিউচুয়াল রেসপেক্ট, একটার সাথে আরেকটা কোনো যোগাযোগ নেই। আজকে এই কম্পিউটারের যুগে, আজকে এটা বলবো যে মানে এত সাইন্টিফিক ইয়ের যুগে, যেখানে অ্যাক্টিভ দিলে পরে সবকিছু পাওয়া যায়, ডকুমেন্ট শেয়ারিং এর যদি কোনো ব্যবস্থা থাকতো, এবং এটা যদি শেয়ারিং যে সব জায়গায় হলো, ফায়ার হলো একটা ইম্পর্টেন্ট জিনিস, মানুষ মারা যাবে এখান থেকে, যদি প্রত্যেকটা লাইসেন্স দেওয়ার আগে ফায়ারের মতো একটা নিত তাহলে বেটার হতো। আমি বিদ্যুৎ বিভাগকে এই ব্যাপারে বলি থ্যাংক ইউ ভেরি মাচ জানাই। আজকে বিদ্যুতের আপনি কানেকশন পাবেন না যতক্ষণ পর্যন্ত ফায়ারের আপনার না পাবেন। তদ্রুপ যারা লাইসেন্স দেবে তারা এই জিনিসগুলো যদি করতে পারে। আর একটা দোকান মালিক সমিতি, তাদেরও কিন্তু একটা ব্যাপার আছে। আপনি এখানে আপনার কাপড়ের দোকান, হঠাৎ করে এখানে আপনার গ্যাসের সিলিন্ডার করে দিলেন, গ্যাস শুড বি চেক। এখানে কিন্তু তাদেরও অনেক দায়িত্ব আছে যে আমি এক ধরনের ব্যবসা আপনি করলেন, সেখানে কেমিক্যাল ঢুকাই দিলেন,
বা আরেকটা বড় ধার্য বস্তু ঢুকাই দিলেন, মানে পুরা কেমিক্যাল, মানে আপনি হাই রিস্কে গেলেন। আপনি যেখানে অর্ডিনারি মানে নর্মাল রিস্ক ছিল, সেখান থেকে আপনি একটা বস্তুর জন্য পুরা এই জিনিসটাকে আপনি এন্ডাঞ্জার করে ফেললেন। বিস্ফোরক অধিদপ্তরের দায় আছে। ডেফিনেটলি সবার জায়গা আছে। এখন হলো তাদের সক্ষমতার ব্যাপারটা আছে। বিস্ফোরক অধিদপ্তর দায় দেওয়া যাবে না, তাদের সক্ষমতা কতটুকু আছে। আবার বিস্ফোরক যে বাংলাদেশে আনে, যে কেমিক্যাল আনে, এটা অনুমোদন থেকে বাণিজ্য মন্ত্রণালয়, সেখানে কেমিক্যাল বোঝা বা বিস্ফোরক বোঝা সক্ষমতা কয়জন লোকের আছে। এই মালটা যে আবার আসতেছে সমুদ্রের মধ্যে নৌপথে, কাস্টম ক্লিয়ারেন্স যারা করতেছে, তাদের কতটুকু সক্ষমতা আছে যে আসলে কোন মালটা আসতেছে, এইচএস কোডে কি আছে, আসতেছে কি, সেরকম ধরনের ল্যাব প্রত্যেকটা জায়গায় আছে কিনা, সেই জায়গাগুলো ব্যাপারগুলো খতিয়ে দেখা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। মোট কথা, আমরা যদি প্রত্যেকে আমাদের জায়গা থেকে আমরা কাজ করি, যেমন আমি বলি আজকে আমি আপনার এই রুমে আসছি, আপনি জানেন এই রুমের কি হতে পারে, যদি আপনি সেফটিটা নেন তাহলে কিন্তু আপনি কিন্তু কি হলেন, আপনি জানেন যে এখানে আগুন ধরতে পারে, আপনি সেফটি নিলেন যে এখান থেকে আগুন ধরলে পরে আমি এক্সটিংগুইশার লাগাবো, ব্যবহার করতে পারবো, আর এক্সিট থাকবে, বের হয়ে যাবো। কিন্তু আপনার সেই প্রস্তুতি জানা থাকলো না, আপনি তাহলে কিন্তু আপনি নিজেরই প্রস্তুতি নেন। আপনি দেখেন যে কোনো আগুন লাগলে পরে ফায়ার এই জায়গায় কোনোদিনই 15 মিনিটের আগে আসতে পারবে না। আপনার এই জায়গায় এনটিপি ভবনে 15 মিনিটের আগে আসতে পারবে না, কারণ ফেসগা বা যেখান থেকে আসুক তাকে বহুত অবস্থাকে অতিক্রম করে আসতে হবে। তো 15 মিনিট ফায়ার ফাইটিং এর ক্যাপাবিলিটি আপনার ইন্ডিভিজুয়াল নিচে থাকার কথা। আবার আপনার পাশের বাড়ির যে আরটিপি আছে তারও ওই ক্যাপাবিলিটি থাকবে, যাতে আপনাকে সহায়ক করতে পারে। এটা কিন্তু একটা আরেকটির সাথে কিন্তু কোঅর্ডিনেট, সমন্বিত। তো এই জায়গায় আমাদের বড় ব্যর্থ রয়েছে। আমি আপনাকে বলবো একমাত্র সলিউশন হলো নাগরিক সচেতনতা।